বিকট শব্দে ঘুম ভেঙে গেল আমার। মৃদু আর্তনাদ বেরিয়ে এলো গলা থেকে। চোখ খুলতেই টেবিলে রাখা কপির মৃদু আলোয় দেখলাম টেবিলের সামনে খোলা জানালায় একটা কাক বসে আছে। এত রাতে কাকের আগমন আমার বেশ অবাক করলো। তবে শ্মশানের মধ্যে কিংবা আশেপাশে যখন তখন কাক, কুকুর, বেড়ালের আগমন খুবই সাধারণ ব্যাপার। আমায় উঠতে দেখেও কাকটার যেন কোনো হেলদোল নেই। উল্টে আমার দিকে মুখ উঁচিয়ে আবারও কর্কশ চিৎকার করে উঠল। বাধ্য হয়ে আমি উঠে দাঁড়িয়ে হাট হাট করে তাড়াতে কাকটা টানা ঝাঁপিয়ে উড়ে গেল। আমিও তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করে দিলাম। একই শীতকাল, তার উপর আজ সকাল থেকে কিছুটা বৃষ্টি হয়েছে, তাই চাপা ঠান্ডা ভাবটা যেন আরো চেপে বসেছে। এই সময় গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা খেয়ে বাড়ির বিছানায় গরম কম্বলের নিচে শুয়ে আরামের কথা ভাবলেই আমার মনটা খারাপ হয়ে যায়। রাত্রিবেলা আমার যে আর এই তল্লাট ছেড়ে যাওয়ার উপায় নেই। এমনকি শেষ কবে যে রাত্রিবেলা ঘুমিয়েছি আমার সেটুকুও মনে নেই। অগত্যা গলায় জড়ানো মাফলারটা মাথা দিয়ে মরিয়ে নিয়ে নিশ্চুপ হয়ে চেয়ারে হেলান দিয়ে বসলাম। আমি আজ কয়েক বছর ধরে এই বালুঘাটি শ্মশান ঘাটে ডিউটি করছি। এই ঘাটটা মফস্বলের একেবারে প্রান্তে নদীর ধারে অবস্থিত। পুরোনো দিনের মতোই বাঁধানো ঘাট, লাল পাথরে বাঁধানো মোটা মোটা সিঁড়ি নেমে গেছে সরাসরি নদীর জলে। ঘাটের এক পাশে চওড়া বাঁধানো চত্বর মতো করা আছে। এখানে কাঠ সাজিয়ে মরা পোড়ানো হয়। খুব সম্প্রতি এই জায়গাটার মাথার উপর একটা টিনের ছাউনি দেওয়া হয়েছে। এর পাশেই রয়েছে একটা ভাঙাচোরা শিব মন্দির, যার মরচে পড়া ঘণ্টাটা বাতাসে দুললেও আর তেমন শব্দ করতে পারে না। এই ঘাটের দক্ষিণ কোণে এক বিশাল বটগাছের নিচে একটা ছোট্ট ঘর আছে। রাতে আমি থাকি সেই ছোট্ট খুবছি ঘরে। এই ঘরের ভিতরে একটা টেবিল চেয়ার, একটা কপি, একটা টর্চ আর একটা জলের কুঁজো, আর দেওয়ালের পাশে পুরনো ট্রাঙ্ক ভর্তি রেজিস্টারের স্তূপ ছাড়া আর কিছুই নেই। এখানে আমার কাজ নামমাত্র। রাতের দিকে কোনো মৃতদেহ এলে
রেজিস্টারে নাম, ধাম, মৃত্যুর কারণ লিখে রাখা আর ডাক্তারের সার্টিফিকেট মিলিয়ে দেখা বড় একঘেয়ে কাজ। তবে এক নাগাড়ে করতে করতে এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। আজ একাকী শ্মশানের ভিতরে এই ঘরে বসে থাকতে থাকতেই ঘুমের চোখ ঝুলে এসেছিল আমার। ওই কাকটা না ডাকলে হয়তো এখনো আমার ঘুম ভাঙত না। হাত ঘড়িতে সময় দেখলাম রাত 10টা বাজে। খুব অবাক হলাম, এত রাত হয়ে গেল অথচ ভগার কোনো পাত্তা নেই। আমি সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। এই হাড় কাঁপানো শীতের রাতে একা একা শ্মশান ঘাটে বসে থাকতে কারই বা ভালো লাগে। ছেলেটা কোথায় যে গেল কি জানে। আজকাল ও খুব অমনোযোগী হয়ে পড়েছে। ভগা হলো এই শ্মশানের একমাত্র দম। সচরাচর ও শ্মশানের সময় মতোই চলে আসে, কিন্তু এই কদিন ধরে ওর মনটা বেজায় খারাপ হয়ে আছে। তাই ঠিক সময় আসেও না আর ঠিক সময় চায়ও না। যবে থেকে ওর প্রেমিকা ফুলকি ওকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তবে থেকে ওর জীবনের নেশার মাত্রাটাও অনেকটা বেড়ে গেছে। রাতের বেলা প্রত্যেক দিনই ভগা মদ খেয়ে এসে নেশার ঘরে আমার কাছে বসে ওর প্রেমিকাকে নিয়ে অনেক কথা বলে। মাঝে মাঝে হাউ হাউ করে কাঁদে, মাঝে মাঝে গালাগালি দেয়, আবার মাঝে মাঝে আপদ বিদেয় হয়েছে বলে নিজে কি যেন খানিক বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে সব থেকে অসহ্যকর মুহূর্তটা আসে যখন ভগা নেশার ঘুরে বলে, যদি ফুলকি ওকেই বিয়ে করে ওর সঙ্গে সংসারটা করত, তাহলে ও ফুলকিকে কেমন ভাবে রাখতো এবং নিজে ফুলকির সঙ্গে কিভাবে থাকতো, সেই আনুমানিক কাল্পনিক দৃশ্যের বর্ণনা শুনে শুনে আমার মতো ভদ্রলোকের কান দিয়ে রক্ত বেরোনোটাই বোধহয় বাকি থেকে গেছে। সেই সব কথা শুনে আমার মনে হয় ভগার মতো কুরুচি সম্পন্ন মানুষ পৃথিবীতে আর দুটো হয় না। ফুলকি মেয়েটি বড়াল ভালো যে সময় থাকতে এই পাষণ্ডকে ত্যাগ করেছে, না হলে এই শয়তান লোকটা মেয়েটির জীবন শ্মশানে পরিণত করত। আমি মনে মনে ভোলাকে যতই অপছন্দ করি না কেন, ওকে কোনোদিনও সেটা বুঝতে দিইনি। কারণ ওর কেবল স্বভাব রুক্ষ নয়, ওর দেহে প্রচন্ড শক্তিও ধরে। তাই এই নির্জন শ্মশানে ওর সঙ্গে কোনরূপ ঝামেলায় আমি জড়াতে চাই না।
তাছাড়া মানুষটা যেমনই হোক আমায় বড্ড মেনে চলে। এমনিতে ভগা যে একেবারেই বেগুন তা কিন্তু নয়। পেটে যতই মদ বলুক না কেন, মরা আসলেই ভগা একেবারে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে মৃতদেহ পোড়ানোর জন্য। মরা পোড়াতে কারোর যে এত ভালো লাগে সেটা আমি ভগাকে না দেখলে জানতেই পারতাম না। মাঝে মাঝে আমি ওর এই বাড়াবাড়ি রকমের উত্তেজনা ও উন্মাদনা দেখে হাসতে হাসতে বলতাম, আরে তুই মরা দেখলে এরকম করিস কেন রে? এখানে তুই ছাড়া আছেটাই বাকি, এখনো কার তখনো পোড়াবি তো তুই। আমার কথা শুনে ভগা নেশায় টলতে টলতে বলে, মরা পোড়ানোটা আমার নেশায় পরিণত হয়েছে বাবু। ছোট থেকে বাপকে কাজ করতে দেখতাম, আর ভাবতাম কবে যে আমি ওই কাজটা করতে পারবো। আর এখন তো আমার অভ্যাস এমন হয়ে গেছে যে কয়েকদিন মরা পোড়ানো না হলে মনে হয় নিজের হাতে কাউকে খুন করে তাকেই পুড়িয়ে দিই। মরা মানুষের চামড়া পোড়া গন্ধ কি যে ভালো লাগে আমার। ওর কথা শুনে গা গুলিয়ে উঠত আমার। ভগা হেসে বলতো, বাবু আপনি ঘেন্না পাচ্ছেন নাকি? জানেন তো মানুষের রূপ, তার চরিত্র, গায়ের রং, কথা বলার ধরন, গলার স্বর সব যেমন আলাদা হয়, ঠিক তেমনই এক একজন মানুষের পোড়া চামড়ার গন্ধ কিন্তু অন্যজনের থেকে আলাদা। তবে আপনারা সেই পার্থক্য বুঝতে পারবেন না, বুঝলেন? এই সূক্ষ্ম পার্থক্য কেবল একজন লোকই বুঝতে পারে, তাও সবাই পারে না। হাতি দম না হলে না বোঝা যায় না। রাত যত গভীর হচ্ছে, সময় যত এগোচ্ছে, ততই আমার চিন্তা বাড়ছে। এখনো ভগা আসছে না কেন? এর মধ্যে যদি কেউ মরা নিয়ে চলে আসে তাহলে মরা ঘোরাবে কে? চিতা সাজানো তো আর সহজ কথা নয়।
আমি ঘর থেকে বেরিয়ে খাটের সামনে এসে দাঁড়ালাম। হু হু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। জলের কলকল শব্দ ভেসে আসছে। ঘাটের ধারের বাঁধানো চত্বরে কিছু পোড়া কাঠ ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি একটা বিড়ি ধরালাম। এই নেশাটা আমার আগে ছিল না। ভগাই জোর করে আমার এই নেশাটা ধরিয়েছে। ভগা বলে, মরা পোড়া জলে আর শ্মশানে বসে রাত কাটাতে হলে নেশা আপনাকে করতেই হবে বাবু। যদিও এই ক্ষেত্রে ভগা কিন্তু ভুল কিছু বলেনি। ভগার দেখা দেখি এক দুবার আমি মদ খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পানীয় আমার খুব একটা সহ্য হয়নি। ঝিঝি পোকারা এক নাগারে ডেকে চলেছে। গায়ের সোয়েটার ভেদ করে ঠান্ডা হাওয়া আমার শরীরে প্রবেশ করে হাড়ে হাড়ে শিহরণ জাগিয়ে তুলছে। বিড়িটা সম্পূর্ণ শেষ করে আবারও ঘরে প্রবেশ করতে গিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম ভগা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার দিকে তাকিয়ে 32 পাটি পার করে। আমি চমকে উঠে বললাম, ওই বেটা, তুই কখন এলি? এই তো বাবু, এখনই এলাম। এভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছিস কেন? সারা দিবি তো? যাকে এত দেরি করলি কেন আজ? ভগা নিজের লাল চোখটা রোগড়ে নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, আজ আমি খুব খুশি বাবু, খুব খুশি। একটু আসতে সময় লাগলো। তাই নাকি? তা খুশির কারণ কি শুনি? বলবো বলবো বলবো, তার আগে একটা বিড়ি হবে নাকি বাবু? আমি পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে ভগার হাতে দিয়ে বললাম, ফুল কি ফিরে এসেছে নাকি তোর কাছে? ফুল কি মানে? তুই যাকে ভালোবাসিস। ভালোবাসি? হো হো করে হেসে উঠল ভগা। আমি কুচকে বললাম, এতে হাসার কি হলো? পুরুষ মানুষ কি ভালোবাসতে পারে বাবু? কেন পারে না? নিশ্চয়ই পারে। আর তুই ভালোবাসিস বলেই তো এতদিন ধরে ওর জন্য কাঁদছিস আর নেশা করছিস। চুপ চুপ। ভালোবাসা আমার চাই। একজন অবলা নারী আমার মতো পুরুষ মানুষকে ছেড়ে দিল কি করে? সেটা ভেবেই তো লজ্জায় কান্না পেয়ে যায়। নেশা করা, সেটা তো কষ্ট থেকে করতাম না, করতাম রাত থেকে। কিন্তু আজ সব রাত মিটিয়ে দিয়েছি। সে তো ভালোই। তারা কিভাবে মেটালি?
ভগা আমার দিকে ফিরে অদ্ভুত কণ্ঠে ফিস ফিস করে বলল, প্রতিশোধ মানে কি প্রতিশোধ নিয়েছিস তুই? ভগা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় একটা শব্দ আমার কানে এলো, পায়ের শব্দ, যেন অনেকে মিলে এদিকেই আসছে। বোধহয় মরা নিয়ে আসছে। যাদব টর্চটা নিয়ে আয়, এখানে আলো বড্ড কম। ভগা সঙ্গে সঙ্গে টর্চ এনে আমার হাতে দিয়ে পাশে এসে দাঁড়ালো। আমি টর্চটা জ্বালিয়ে সামনের দিকে আলো ফেলতেই দেখলাম একদল লোক একটা খাটিয়া কাঁধে নিয়ে আমাদের থেকে 10 হাত দূরে এসে দাঁড়িয়েছে। আমি গলা তুলে জিজ্ঞাসা করলাম, কি যাই? ওরা খাটিয়ে নিচে নামিয়ে রাখলো। টর্চের আলো দেখলাম খাটিয়ার উপর মাথা থেকে পা অব্দি চাদরে মোড়ানো একটা মৃতদেহ রয়েছে। এ আবার কেমন ভাবে মরা নিয়ে এসেছে? এভাবে আপাদমস্তক চাদর মুড়িয়ে হরিনাম না করে হন হন করে শ্মশানে চলে এসেছে মরা পোড়াতে। এবারে ওই লোকগুলোর মধ্যে থেকে একজন সন্ধ্যা মতো লোক বলে উঠল, এই মরাটাকে পোড়াতে হবে। ঠিক আছে, আপনারা মরা নিয়ে এখানে দাঁড়ান, শুধু একজন আমার সঙ্গে ভিতরে আসুন। কেন? ভেতরে যাব কেন? আরে মরার নাম লিখতে হবে তো, কিভাবে মরেছে, কখন মরেছে, ডেথ সার্টিফিকেট সব লিখতে হবে না? আসুন আসুন। কিন্তু আমরা তো মরার নাম জানি না। মানে নাম জানি না মানে কি? আপনারা মরা পোড়াতে এসেছেন আর মরার নাম জানেন না? এবারে লোকটা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। টর্চের আলোয় এবারে আমি লোকটাকে চিনতে পারলাম। শুধু আমি নই, এই এলাকার সবাই ওকে চেনে। এ হলো পাঁচুরাম ভদ্র। লোকে একে পাঁচু গুন্ডা বলে ডাকে। আমার সামনে এসে পাঁচু শান্ত গলায় বলল, আসলে আমরা এই মালটাকে চিনি নে। আমাদের ক্লাব ঘরের সামনে কেউ খুন করে ফেলে দিয়ে গেছিল। সে কি? আমি চমকে উঠলাম। আরে তাহলে আর বলছি কি, অন্য সময় হলে তো আমি নিজেই যেভাবে হোক সালটে দিতাম ব্যাপারটা, কিন্তু সামনের মাসে ভোট, এবারে তো বড়বাবু ভোটে দাঁড়িয়েছেন, তাই উনি বললেন হতে পারে এটা আমাদের অপোজিশনের কোনো ওই চাল আর কি, চাল, স্ট্র্যাটেজি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাদের ফাঁসানোর জন্য হয়তো ওরা এই কাজটা করেছে। আমরা মরা নিয়ে ছোটাছুটি করব, আর সেই সুযোগে ওরা আমাদেরকে ধরে ফেলে একটা বিচ্ছিরি নাটক করবে। বড়বাবুর মাথাতে অনেক বুদ্ধি, ওনার সঙ্গে আর এই পাঁচু গুন্ডারও খুব খাতির কিনা, তাই আর কি। বাজার তো গরম, তাই কোনো রিস্ক নেওয়া চলবে না। সে তো বুঝলাম, কিন্তু এখানে আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। ঘাটের মরা, তুই এই গোটা মরাটাকে পুড়িয়ে ছাই করবি,
আর আমরা সেই ছাই কুড়িয়ে জলে ভাসিয়ে দেব। আর কোনো কাজ নেই তোর। এবারে তো বুঝেই গেলি যে কেন আমরা মরার নাম দাম কিছুই জানি না। তবে কিভাবে মরেছে সেটা বলবো কি করে? লোকটার বুকে, পিঠে, পায়ে, পেটে, মুখে ছুরি দিয়ে বারবার কোপানো হয়েছে। তবে আমাদের মতো ঝানু লোকের কাজ এটা নয়। এ কাজ কোনো আনাড়ির। শালা মানুষ না রাক্ষস কে জানে। আমরাও এইভাবে, যাই হোক, নাহলে এতবার এলো পাথারি ছুরি চালানো কারোর পক্ষেই সম্ভব নয়। যাকে আর ভ্যাজ করে কাজ নেই, ঘোরানোর কাজটা শুরু করে দে। ভগা উৎসুক হয়ে এগিয়ে যাচ্ছিল মরার দিকে। আমি ওকে বাধা দিয়ে পাঁচুর দিকে তাকিয়ে বললাম, তোমরা তোমরা এখান থেকে চলে যাও, আমরা এই মরা পড়াতে পারবো না। আর ওই এতক্ষণ ধরে তো বলছি, মালটার মাথায় ঢুকছে না কেন বলতো? আচ্ছা এই রে, টাকাটা ধর তো চালু। এবার মোড়াটাকে চুপি চুপি পুড়িয়ে ফেল, ওর হওয়ার আগে। এমন পাঁচু নিজের পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করে আমার দিকে এগোতে আমি ছিটকে একপাশে সরে গিয়ে বললাম, না না, এ হবে না, আমার কাজ আমি নিয়ম মেনেই করবো। তোমরা বড় এক কাজ করো, পুলিশে খবর দাও। এই তেলটা খেয়ে রে বলে পাঁচু আমার কলার ধরে টেনে বলল, এই শালা এরকম হুলো বেড়ালের মতো চোখ নিয়ে বাঘের মতো গড় গড় করলে শালা তোমায় মেরে বাঁদরের মতো এই শেওড়া গাছে ঝুলিয়ে রাখবো। যা বলছি ঘর, আজ তোকে আর তোর এই ডোমটাকে মেরে 3 জেলা একসাথে চালিয়ে দিয়ে ফিরবো বললাম। ভগা এগিয়ে এসে পাঁচুর সামনে হাত জোর করে বলল, দাদা, আমরা ভুলিয়ে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। পাঁচু আমায় ছেড়ে দিয়ে ভগার হাতে টাকা দিয়ে বলল, তো দেখছি হাফ প্যান্টের থেকে জাঙ্গিয়ার বুদ্ধি বেশি। এই না হলে করা, সাবাস। লাশ পুড়ে ছাই হয়ে গেলে একবার আমাদের জানিয়ে আসবে, আমরা এসে বাকিটা সালটা দেবো। ওদিকটা বড় বাবু দেখে নেবে। পাঁচু একবার আমার দিকে আর চোখে তাকিয়ে এবারে নিজের দলের লোকেদের বলল, এই মরাটাকে নামিয়ে রেখে খাটিয়াটা নিয়ে ক্লাবে চল রে। ওই খাটিয়াটা ছাড়া আবার আমার রাতে ঘুম আসে না ক্লাবে। দলের লোকগুলো তাই করলো। মরাটাকে শ্মশানের লোহার স্ট্রেচার খানার উপর নামিয়ে রেখে খাটিয়া নিয়ে চলে গেল। আমি ভগার দিকে চেয়ে বললাম, এটা ঠিক হবে না ভগা। ভগা বলল, আর তো কোনো উপায় নাই, আপনি বাঁচলে পাবেন না। এই 5 গুন্ডার সঙ্গে পাঙ্গা নেওয়া মানে চেঁচে পড়ে বাঘের গলায় মালা পরানো। আমি যাই, তারপর কাজ সারিয়ে ফেলি। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। ভগা কাঠ সাজাচ্ছে আর আমি দূরে টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। শো শো করে হাওয়া বইছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে না,
বরং উত্তেজনায় আমার শরীর জুড়ে ঘাম দিচ্ছে। হাওয়ায় মরার গায়ের চাদরটা ফুরফুর করে উঠছে। এমন সময় এক দমকা হাওয়াতে মরার গায়ের চাদরটা উড়ে বুক পর্যন্ত নেমে গেল। আমার টর্চের আলো তখন তেরছা ভাবে গিয়ে পড়ল লাশের দিকে। আমার শরীরটা কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। ছেলেটির মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। পাঁচু ঠিকই বলেছিল যে এই ছেলেটিকে খুন করেছে সে কোনো সাধারণ মানুষ নয়। মৃতদেহের সারা শরীরে ছুরিয়াঘাতের ফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সারা শরীর মেখে আছে টাটকা রক্ত। আমি জীবনে অনেক মরা দেখেছি, কিন্তু এমন বীভৎস মরা আমি কখনো দেখিনি। ভয়তে চিৎকার করে উঠলাম আমি। ভগা আমার কাছে ছুটে এসে চাদরটা আবার লাশের উপর টেনে দিয়ে বলল, হয়ে গেছে বাবু, এবার লাশ নিয়ে যেতে হবে। তো আমি একা নিয়ে যেতে পারবো না, আপনি একটু সাহায্য করলে ভালো হয়। এই লাশ ধরার ইচ্ছে মোটেও ছিল না আমার, তবু ধরতে হলো। আমি লাশের পায়ের দিকটা ধরলাম আর ভগা কাঁধের দিকটা। তারপর লাশটাকে চিতায় শুইয়ে দিতেই ভগা আর একটু সময় নষ্ট না করে চিতায় আগুন জ্বালিয়ে দিল। চিরচির করে কাঠ পড়তে শুরু করল। লাশটা কার আমি জানি না, তবে আমার ছেলেটির জন্য খুবই খারাপ লাগছিল। নিজের মুখাগ্নি হলো না, কোনো নিয়ম পালন হলো না, এমনকি ওর বাড়ির লোকেরা অব্দি জানলো না ছেলেটি মারা গেছে। এমন সময় আমার দৃষ্টি গেল ভগার দিকে। ভগার চোখটা খুব অপরিচিত মনে হলো আমার। এরকম নৃশংস পরিতৃপ্তির দৃষ্টি আমি ওর চোখে আগে দেখিনি। হঠাৎ ভগা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হেসে বলল, আপনাকে বলেছিলাম না আজ আমি প্রতিশোধ নিয়ে রাত মিটিয়েছি। এই হলো আমার প্রতিশোধ। ভগার কথা বলার ধরনে আমার পিঠের শির দ্বারা দিয়ে ঠান্ডা জল বয়ে গেল। ভয় ভয় আমি তাকিয়ে রইলাম ওর দিকে। ভগা বলল, কে জানেন বাবু, এর নাম কার্তিক গুহ, যার জন্য আমায় ছেড়ে দিয়েছিল ওই কত চারিটা। আমি আকাশ থেকে পড়লাম। মাথা বন বন করে ঘুরে গেল আমার। ভগার কথা শুনতে শুনতে
আমি স্থির হয়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছিলাম। ও বলে চলল, আমি অনেক দিন ধরেই টপকে টপকে ছিলাম কার্তিককে জানি মারার জন্য। আমি চাইলে ভুলটিকেও মারতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও যাতে দুঃখে হতাশায় রোজ রোজ মরে। তাই আমি ঠিক করেছিলাম ওর আদরের স্বামীর ছেল খতম করে দেব। আজ মদের থেকে ফেরার সময় ওই পাঁচু গুন্ডাদের ক্লাব ঘরের সামনে আমি ওত পেতে বসেছিলাম। ওই পথটা একেবারে শুনশান। ওই পঞ্চুদের দৌলতে আসলে সন্ধ্যার পরে জায়গাটা বিশেষ সুবিধা থাকে না, তাই ওই দিক দিয়ে কেউ যায় না। কিন্তু রোজই কার্তিক বেটা ভরি উঠিয়ে ওই রাস্তাটা দিয়েই নিজের বাড়ি ফেরে। তখন ক্লাব ঘরেও কেউ থাকে না। পাঁচু গুন্ডা তো নিজের দল বল নিয়ে অনেক রাতে সেখানে আসে। এই সব কিছু মাথায় রেখে আমি মক্ষম সময়টা হিসেব করে নিলাম। আজও ঠিক এই সময় ওই পথে কার্তিক ঢুকতেই মাথাকে ধরে ওর নাদুস নদুস শরীরে ছুরি দিয়ে কোপের পর কোপ বসিয়ে দিলাম। একবার মনে হয় চিৎকার করতে গেছি, তো আর চিৎকারও করতে পারলো না। ওকে মারার পর আমি আবার বাড়ি ফিরে স্নান করলাম। তারপর ছুরিটা আর রক্ত মাখা জামাটা খালের জলে ফেলে দিয়ে এই শ্মশানে ফিরে এলাম। তখনও ভাবিনি এই কার্তিককে আমি দুবার মারতে পারবো। পাঁচু গুন্ডা যে ক্লাব ঘরের সামনে থেকে মরাকে তুলে শ্মশানে আনবে পোড়াতে, সেটা তো আমি ভাবিনি। আগে ভেবেছিলাম উইকি যখন বিধবা হয়ে ঘুরবে তখন আমি বসে বসে মজা দেখবো। আর এখন মনে হচ্ছে উইকি যখন পাগলের মতো বরকে খুঁজে বেড়াবে তখন তো আমি ডবল মজা দেখতে পাবো। ঠিক এই সময় হঠাৎ একটা কড়কড় শব্দে আমরা দুজনে চমকে উঠলাম। এমন শব্দ সাধারণত হাড়ে হাড়ে ঠোকা লাগলেই হওয়া সম্ভব। স্পষ্ট দেখলাম চিতার উপরে শুয়ে থাকা মৃতদেহটি আগুনে চলতে চলতে
ধীরে ধীরে উঠে বসছে। আমার ভয় পেতে দেখে ভগাড়ং হেসে বলল, ও বাবু, ভয় পাবেন না। মরা ভান্ডবাজি এরকম উঠে বসে, তখন লাঠি দিয়ে মেরে শুইয়ে দিতে হয়। দাঁড়ান, আমি একটু মেরে শুইয়ে দিচ্ছি। ভগা একটা বাঁশ নিয়ে এসে উঠে বসা মরাটার গায়ে সজোরে মারতে লাগলো। কিন্তু তার আগেই নিমেষে আমার চোখের সামনে ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। মরাটা নিজের চলন্ত হাত দিয়ে লাঠিটা ধরে ফেললো। ভগা এই দৃশ্য দেখে একেবারে হতচকিত। আমিও ভয় চিৎকার করে ছিটকে এক পাশে সরে এলাম। চিতার উপরে বসে থাকা মৃতদেহের সর্বাঙ্গে তখন তাও তাও করে চলছে আগুন। ওর ভিতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত গানের শব্দ। লাঠি ছেড়ে পালাতে গেল, কিন্তু লাশটি চিতার উপর বসেই একটা চলন্ত কুল কয়লার তৈরি লম্বা হাত বাড়িয়ে ভগার ঘাট টেনে নিল চিতায়। তারপর ওকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল। ভগার সেই মৃত্যু চিৎকার আমি কোনোদিন ভুলব না। আগুনে জ্বলতে থাকা জীবন্ত মানুষের গলা থেকে যে কিরকম আর্তনাদ বেরোয় তা আপনাদের কল্পনাকেও হার মানাবে। ভগার সেই শেষ চিৎকারে যেন পুরো শ্মশান কেঁপে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেলাম। আমার চেতনা ফিরল পরের দিন সকালে। চোখ খুলে দেখি আমি বসে আছি শ্মশানের সেই খুবচি ঘরের চেয়ারে। ধর্মর করে উঠে বসলাম। গত রাতের ঘটনাগুলো মনে পড়তেই শরীরের রক্ত যেন জমে গেল। ঘড়িতে দেখলাম সকাল 11টা বাজে। আমার মাথায় একটা চিন্তা এসে হানা দিল। রেজিস্টারে আমি কি লিখবো? গত রাতে এখানে দুটো দেহ পড়েছে। কার্তিককে খুন করেছে ভগা, আর কার্তিক মরে যাওয়ার পর ভগাকে নিজের সঙ্গে পুড়িয়ে মেরেছে। কিন্তু আমার এই কথা যে কেউ বিশ্বাস করবে না। আমি নিজের সামনে এখন নিজের সর্বনাশ দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমাকে পালাতে হবে এখান থেকে, অনেক অনেক দূরে পালাতে হবে। কিন্তু বাইরে এসেই থমকে গেলাম। ঘাট চত্বর সম্পূর্ণ ফাঁকা। দেখে মনে হয় যেন গত রাতে এখানে কোনো মরা পোড়ানো হয়নি। কাঠের টুকরো নেই, ছাই নেই, মরা পোড়ার কোনো গন্ধ নেই। বরং পুরো জায়গাটা অস্বাভাবিক ভাবে পরিষ্কার
ছকছকে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভিতর দুটি সম্ভাবনা ঘুরপাক খেতে লাগলো। এক, পাঁচু গুন্ডার লোকেরা এই কাজ করেছে। ভগা ওদের খবর দিতে যায়নি বলেই হয়তো ওরাই এখানে কোনো এক সময় এসেছিল। আমাকে অচেতন অবস্থায় দেখে প্রথমে ওরা আমাকে সরিয়ে রেখে দিয়েছিল, তারপর এখানে সমস্ত প্রমাণ লোপাট করে পালিয়ে গেছিল। হয়তো ওরা হয়তো বুঝতে পারেনি একটা না, এখানে দুটো মরা পড়েছিল। আর দ্বিতীয় সম্ভাবনাটার কথা ভাবলেই আমার সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যায়। তাই সেই কথাটা আমি আর লিখব না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে নিজেরাই বলুন।